নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেডিস সায়েন্স। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে চ্যুতিকোণের মান কী কী বিষয়ের উপর নির্ভর করে। আমি ওই প্রিজমের যখন চ্যুতিকোণের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমি তোমাদের এইটুকুটা খুব ছোট করে বলেছিলাম, কিন্তু অত বিস্তারিতভাবে বলা হয়নি। এই ভিডিওতে আমরা এই জিনিসটাই বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই জিনিসটা কিভাবে হয় চলো এই ভিডিওতে আমরা আমরা যেমন আগে জেনেছিলাম যে চ্যুতিকোণের মান প্রধানত চারটে বিষয়ের উপর নির্ভর করে: 1 আপাতন কোণ, 2 প্রতিসরক কোণ, 3 বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং 4 প্রতিসারাঙ্ক। দেখো, এটা তো শুধুমাত্র চ্যুতি এবং সর্বনিম্ন চ্যুতি প্রধানত দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা প্রতিসারক কোণ আর একটা হচ্ছে আপাতন কোণ। দেখো, আপাতন কোণের ক্ষেত্রে কি হয়। আপাতন কোণ আমরা যখন ন্যূনতম চ্যুতি দেখছিলাম, তখন আমরা এই গ্রাফে এই রকম একটা লেখচিত্র দেখতে পেয়েছিলাম। ওটা এবি এখানে গিয়ে তো 0 হয়ে গিয়েছিলো, যেখানে ডেল্টা মিনিমাম হয়ে গিয়েছিলো। এবি এই যে এই দৈর্ঘ্যটা এবির এখানে গিয়ে 0 হয়ে গিয়েছিল, যেখানে এই ডেল্টাটা সবথেকে সর্বনিম্ন হয়েছিল। তো এই ক্ষেত্রে এইটা তো আপাতন কোণ, এটা I1 ছিল আর এটা I2 ছিল আমাদের। এইখানে ছিল I1 = I2, এটা ছিল এখানে I0। তো এই জায়গাটাতে প্রথমে যখন এইখানে তো চ্যুতি আছে না ডেল্টা, তো চ্যুতি I1 কিন্তু এই অবস্থানে ছিল। যখনই এই জায়গাতে এলো, অর্থাৎ I1 প্রাইম ধরে নিলাম এই জায়গাটাতে, তখন কিন্তু চ্যুতির মানটা এখানে কমে গেল। আবার এই জায়গায় যখন এলো I1 ডবল প্রাইম, তখন এই জায়গায় চ্যুতির মান কিন্তু আরও কমে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ না সর্বনিম্ন চ্যুতি আসছে, ততক্ষণ কিন্তু চ্যুতির মানটা কমতেই থাকছে। আবার যখন সর্বনিম্ন চ্যুতিতে চলে এলো, তারপরে যখন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে I2 ডবল প্রাইম, তখন কিন্তু চ্যুতিটা ধীরে ধীরে আবার বাড়ছে এবং I2তেও আবার এই চ্যুতিটা এখানে চলে আসছে। তো আপাতন কোণের ক্ষেত্রে চ্যুতির মান কী করে হয় না, এটা হচ্ছে প্রথমে কমে যায় লেখচিত্র অনুসারে। প্রথমে কমে, পরে বাড়ে। কখন বাড়ে না, যখন একদম ডেল্টা মিনিমাম ক্রস করে যায়, তখন এটা বাড়তে শুরু করে আবার। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি না আপাতন কোণের ক্ষেত্রে এটা নর্মাল চ্যুতির ক্ষেত্রেও হয়, আবার সর্বনিম্ন চ্যুতির ক্ষেত্রেও হয়। ঠিক আছে, এরকম কোশ্চেন মাঝে মাঝে আসে যে চ্যুতি এবং আপাতন কোণের মধ্যে সম্পর্ক কী। তো হবে যে প্রথম ক্ষেত্রে আপাতন কোণ বাড়লে চ্যুতিকোণ কমে এবং সর্বনিম্ন চ্যুতিতে চলে এলে, তারপর যখন আপাতন কোণ বাড়ে তখন চ্যুতিও বাড়ে। নেক্সট আসছে আমরা প্রতিসারক কোণ। প্রতিসারক কোণের মান যত বাড়বে, নর্মাল চ্যুতি আর সর্বনিম্ন চ্যুতি দুটোই কিন্তু কমতে থাকে। এবার প্রতিসারক কোণের ওপর আচ্ছা, এইখানে হচ্ছে R1 আর R2 যোগফলের সমান হচ্ছে প্রতিসারক কোণ। এবার প্রতিসারক কোণ যখন বাড়ছে, R1 আর R2-র মানটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই তো। R1 আর R2-র মানটাও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে I1 আর I2-র মানও বৃদ্ধি পাচ্ছে। এবং R1 আর R2-র মানও বৃদ্ধি পাচ্ছে আর I1 I2-র মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কী হবে, এই যে এই চ্যুতিকোণের মানটাও এই চ্যুতিকোণের মানটা তাহলে কমবে, কারণ দুটোই প্রায় বৃদ্ধি পাচ্ছে, মানে প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। দুটোই বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেয়ে কাছাকাছি চলেই যাচ্ছে। তাই জন্য এখানে যে এই চ্যুতিটা আর এই চ্যুতিটা মান কম হবে, আর এই দুটো চ্যুতির মান কম হলে লব্ধি চ্যুতির মানও কী হবে, কমে যাবে। ঠিক একই ঘটনা ঘটে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রেও। তাই প্রতিসারক কোণের ক্ষেত্রে কী হচ্ছে না, প্রতিসারক কোণ বাড়লে চ্যুতি আর ন্যূনতম চ্যুতি দুটোই কী হয়, হ্রাস পায়। তাই তো। তো আশা করছি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আসছে আমরা প্রতিসারাঙ্ক। এবার দেখো, প্রতিসারাঙ্কের ব্যাপারটা কি না, আমরা একটা সরু প্রিজমের ক্ষেত্রে আমরা একটা সূত্র পেয়েছিলাম যে ডেল্টা = μ-1। এইটার মান যদি বাড়ে, তাহলে এই যে এই গুণফলটা, এটার মানও বাড়বে। আর এই গুণফলটার মান বাড়লে ডেল্টার মান বৃদ্ধি পাবে, তাই না।
ডেল্টার মান বৃদ্ধি পাবে, তো এই ঘটনাটাই ঘটে। আমি এটা উদাহরণ দিয়ে দেখালাম সরু প্রিজমের ক্ষেত্রে, কিন্তু নর্মাল প্রিজমের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে। ওখানে প্রতিসরাঙ্কের ব্যাপার নয়, বুঝতে অসুবিধা হবে, তাই জন্য আমি এটা দিয়েই দেখিয়ে দিলাম। যদি এটা প্রথম ক্ষেত্রে 2 হয়, তো 2 - 1 আর এর মান আমি ধরে নিলাম 8 ডিগ্রি, তাহলে চ্যুতিটা কত হচ্ছে দেখো, চ্যুতি হচ্ছে এখানে 1 × 8 ডিগ্রি, সো চ্যুতি হচ্ছে এখানে 8 ডিগ্রি। কিন্তু এটা যদি বৃদ্ধি পায়, এটা যদি 4 হয়ে যায়, প্রতিসরাঙ্ক যদি কোনো একটা বস্তু 4 হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাবে 3 × 8 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 24 ডিগ্রি। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, প্রতিসরাঙ্ক বাড়লে চ্যুতিও বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতিসরাঙ্ক যখন বাড়বে তখন কোনো একটা বস্তুর চ্যুতিও বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে আমরা কি জানলাম, কোনো বস্তুর উপাদানের প্রতিসরাঙ্ক বাড়লে চ্যুতি বাড়বে, চ্যুতিকোণের মান বৃদ্ধি পাবে। তাহলে আপাতন কোণের ক্ষেত্রে কি হয়েছিল না, এখানে প্রথমে যখন আপাতন কোণ বৃদ্ধি পাচ্ছিল, পরে তখন চ্যুতিটা কমে যাচ্ছিল, কিন্তু ডেল্টা মিনিমামের পরবর্তী ধাপে আপাতন কোণ যখন বৃদ্ধি পাচ্ছে তখন চ্যুতিও বৃদ্ধি পাচ্ছে। তো এইটা হচ্ছে প্রথমে কমে, আপাতন কোণের সঙ্গে পরে বাড়ে। প্রতিসারক কোণের ক্ষেত্রে আমরা এটার উদাহরণ দেখালাম যে প্রতিসারক কোণ যদি বাড়ে তখন ডেল্টা ও ডেল্টা মিনিমামের মান দুটোই হ্রাস পেয়ে যায়। প্রতিসাঙ্কের ক্ষেত্রে আমরা দেখালাম যে আমাদের এই বিষয়টা একটু জানতে হবে। একটা আমরা প্রিজম নিলাম, কাচের প্রিজম, এর মধ্যে একটা সাদা আলো যদি আমরা ফেলি, তখন কি হয় না, এইটা 7টা আলোতে বিভক্ত হয়ে যায়, একটা বর্ণালীতে বিভক্ত হয়ে যায়। তখন জানি না কটা আলো হলো, তবে এইভাবে আমরা এখানে দিচ্ছি, তো এখানে হচ্ছে বেগুনি, তো ভিপজিআর দিয়ে দিচ্ছি। তো এই ঘটনাটা ঘটে যে একটা সাদা আলো যখন যায়, প্রথম ক্ষেত্রে সেটা বিভিন্ন বর্ণালীতে বিভক্ত হয় এবং প্রতিসরণ ঘটে। এই প্রতিসরণে যে চ্যুতিটা হয়, এই চ্যুতির ক্ষেত্রে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই জন্য কি হয় না, এর চ্যুতিটা কম হয়। এবার চ্যুতিটা কেন কম হয়, এবার শুধু আমরা লাল আলোকে ফেলে দিচ্ছি। এবার যদি আমরা লাল আলোকে এখানে ফেলি, তাহলে লাল আলো এখানে লঘু থেকে ঘনতে অবশ্যই আমরা দেখছি, তাহলে এই খুব একটা বেশি অবিলম্বের দিকে সরবে না, মানে প্রায় যে পথ দিয়ে এসেছিলো সে পথেই যাওয়ার চেষ্টা করবে। এর কারণটা কি না, এর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি। এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য এর যে গতিবেগটা, ওটা কিন্তু সব মাধ্যমে প্রায় একই রাখার চেষ্টা করে। তাই জন্য এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় বিশেষ কোনো প্রতিসরণ মানে প্রতিসরণ কোণ আর আপাতন কোণ, অ্যাকচুয়ালি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এর আপাতন কোণ আর প্রতিসরণ কোণটা প্রায় সেম থাকে, আর তাই জন্য এই চ্যুতিটা কিন্তু সব থেকে কম হয়। আবার দেখো বেগুনি আলোর ক্ষেত্রে কী হচ্ছে না, যখন যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা কম, তো যে পথ দিয়ে এসেছিলো সেই পথ দিয়ে না গিয়ে এটা অনেকটা বেড়ে যায়, যার জন্য এই চ্যুতিটা আমরা সর্বোচ্চ পাই, আর প্রতিসরণ কোণটা আয়ের তুলনায় অনেকটাই কম হয়। তাই এর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই এর চ্যুতি বেশি। এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই জন্য চ্যুতি কম। অর্থাৎ কোনো বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে চ্যুতির মান কম হয়। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরে থাকো। আর তাছাড়াও এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমরা একদম লাস্ট পার্ট, অর্থাৎ 5 নম্বর পার্ট, যে বিচ্ছুরণের পার্টটা আছে, ওইখানে আমরা এমনিতেও আলোচনা করবো। তো তোমরা যদি এটা বুঝতে না পেরে থাকো, তাহলে সেটা আমি তোমাদের তখন বুঝিয়ে দেবো। তো আশা করছি তোমরা এই চ্যুতিকোণ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসগুলো বুঝতে পেরেছো এবং বিষয়গুলোও ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই যেটা আমি আজকে বোঝালাম, সেটা যদি তোমরা না টুকে থাকো তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এইটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও ডেসক্রিপশানে, তো তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি যা যা হলো সেই বিষয় নিয়ে আমি ম্যাথামেটিক্যাল প্রবলেম করাবো। তো আশা করছি তোমাদের সেই ভিডিওটা ভালো লাগবে।
দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজ এতটাই, বাই।